আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই এবং মূল্যায়ন রেকর্ড কিভাবে করবেন সেই সম্পর্কে। তো পূর্বে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও মূল্যায়ন রেকর্ড সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তারপরেও আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন যে চতুর্থ শ্রেণীর বাংলাটাও যেন আমি দেই, তাই আমি আজকের এই চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়টার সম্পর্কেও দিলাম। তো মনে রাখবেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর একই রকমভাবে বাংলা বিষয়ের শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই এবং মূল্যায়ন রেকর্ড করবেন। হ্যাঁ, তো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় আর দেব না, পরবর্তী ভিডিওতে দিব আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে। এর পরবর্তীতে দিব আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে। তো যখন যেটা প্রয়োজন আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রথমেই আমি শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ ছকটি ওপেন করে নিলাম। তো আজকে জুলাই মাসের 2 তারিখ 2025, রুটিন অনুযায়ী আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করা হবে। তাই আমি আজকে এই ভিডিওটি দিলাম। পর্যায়ক্রমে রুটিন অনুযায়ী আমি সকল ভিডিও দিব। এর আগের দিন আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ কিভাবে করবেন ভিডিও দিয়েছিলাম। যেহেতু পর্যায়ক্রমে আমি সব শ্রেণীর 3টা বিষয় করে মোট 9টা বিষয়, মোট 9টি ভিডিও তৈরি করব, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সঙ্গেই রাখবেন। এ ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আচ্ছা, এখন মূল্যায়ন রেকর্ড যে আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন যে শিক্ষক চতুর্থ শ্রেণীর বাংলা নেই ওনার নামটা এখানে লিখবেন, আর যাচাইয়ের তারিখটা যেহেতু আজকে 2 জুলাই 2025, তো এখানে তারিখটা লিখবেন 02/07/2025, এটা লিখে দিবেন এখানে। আচ্ছা, তো এই ছকটা পূরণ করার পর কিন্তু এখানে মূল্যায়নকারী বা বিষয় শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর কিন্তু দিতে হবে। হ্যাঁ, যতটা শিক্ষার্থী আছে সবারই করতে হবে, এবং যতটা পেজ আছে ততটা পেজেই স্বাক্ষর দিবেন মূল্যায়নকারী বিষয় শিক্ষকের এবং প্রধান শিক্ষকের। ঠিক আছে, তো এখন আমি যেহেতু বাংলা বিষয়ের শিখন অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করব, সেই ক্ষেত্রে আমরা পূর্বেই জেনেছি, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা, পঠন দক্ষতার ক্ষেত্রে যে সূচকগুলি আছে এবং লিখন দক্ষতার ক্ষেত্রে যে সূচকগুলি আছে সব একই রকম। তারপরেও শ্রেণীভিত্তিক মূল্যায়ন টুলসের একটু ব্যবধান আছে, এজন্যই এই ভিডিও করা। তো আমরা এখন বেজলাইন টুলসের PDF কপি ওপেন করব। তো আমরা প্রথমেই যেমন 1 নম্বর রোল নংদারি শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতার বর্ণজ্ঞানের শিখন অবস্থান যাচাই এবং রেকর্ড সংরক্ষণের জন্য বেজলাইন টুলসের PDF কপিটা ওপেন করব। তো প্রথমে মনে রাখবেন বর্ণজ্ঞান, এরপরে ধ্বনি সচেতনতা। হ্যাঁ, এই দুইটা আমরা একসাথেই করতে পারি। তো আমরা ওপেন করি। তো ওপেন করলাম। এই যে শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, এখানে শিক্ষার্থীকে বলবেন বিদ্যালয়ের নাম, তারপর এখানে শিক্ষার্থীর নাম, এখানে রোল নং, এখানে লিঙ্গ, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, টিকমার্ক দিতে, তারপরে শাখাটা যদি থাকে দিবেন। তো যেহেতু আমাদের প্রথমে বর্ণজ্ঞান, আমরা এখান থেকে দেখব যে বর্ণজ্ঞানের জন্য আমরা কোন অংশটা দেখতে পারি। আমরা এই 6 নাম্বার থেকে বর্ণজ্ঞান সম্পর্কে তাকে কোডিং করতে পারি। যেমন আশ্বিন, এই তালিবের শয় ব ফলা যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত। যদি সে বর্ণ সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে সে কিন্তু এখান থেকে পারবে। হ্যাঁ, এখন এখানে যদি সঠিক উত্তর দেয় তাহলে দিবেন অতি উত্তম 4, আর যদি ভুল দেয় তাহলে 0 দিবেন, আর যদি একবারে টাচ না করে তাহলে 9 দিবেন। এখানে চলতি মানের নিচে বা চলতি মান বা উত্তম এখানে কিছুই নেই, এখানে শুধুমাত্র 3টা কোড ব্যবহার করতে পারেন। একটা হলো যদি না দেয় তাহলে 9, দিয়েছে কিন্তু ভুল করেছে 0 দিবেন, আর যদি দিয়েছে এবং হয়েছে তাহলে অতি উত্তম, তাকে কোডিং করবেন 4। তাহলে আমরা এখন মূল্যায়ন রেকর্ডে যাই। তো ধরে নিলাম আমার শিক্ষার্থীটা পারছে, তাই তাকে আমি এখানে কোডিং করব 4। তারপরে ধ্বনি সচেতনতা, আমরা আবার বেজলাইন টুলসটি ওপেন করি। ধ্বনি সচেতনতাটা আসলে শিক্ষার্থী যখন পড়ে কোন ধ্বনিটা কিভাবে উচ্চারণ হবে সেটা পড়ার সময় আপনি খেয়াল করবেন। যেমন 1 নম্বরে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবে। তো পড়ার সময় এখানে আপনি তার ধ্বনি সচেতনতা কতটুকু আছে সেটা বুঝতে পারেন। এখানে কিন্তু আপনি তাকে 4টা কোডিংয়ে ইউজ করতে পারেন। যদি কোনো শিক্ষার্থী একবারে পড়তে না পারে তাহলে তাকে দিবেন 9। যদি কোনো শিক্ষার্থী পড়ছে কিন্তু সবগুলি পড়ায় ভুল তাহলে দিবেন 0। যদি কোনো শিক্ষার্থী পড়ছে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে মোটামুটির চেয়ে আরও নিচে হয়েছে তাহলে
চলতি মানের নিচে তাকে দিবেন 1। যদি দেখেন যে মোটামুটি হয়েছে তাহলে দিবেন চলতি মান 2। আর যদি দেখেন যে মোটামুটির সে একটু ভালো পেরেছে তাহলে উত্তম দিবেন 3। আর যদি দেখেন যে না গড়গড়াভাবে সে পড়েছে এবং ধ্বনির উচ্চারণ সবকিছু ঠিক আছে তাহলে ধ্বনি সচেতনতায় অতি উত্তম হিসাবে তাকে কোডিং করবেন 4। তো আমার যে শিক্ষার্থী আমার ধারণা অনুযায়ী সে এটা গড়গড়াভাবে পড়তে পারবে না, হ্যাঁ, তাহলে সে মোটামুটি সে একটু ভালো পড়তে পারবে, এজন্য আমি তাকে কোডিং করব উত্তম। আর উত্তমের কোডিং হলো 3। তো আমি এখানে তাকে 3 দিয়ে দিলাম। এরপরে দেখেন শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার আমরা যাচাই করার জন্য আবার বেজলাইন টুলসটি ওপেন করি। শব্দ ভাণ্ডারের জন্য আপনি এই যে 2 নাম্বার আছে যে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দের মিল করো। তো দাগ টানার ক্ষেত্রে এখানে খেয়াল করবেন 1 2 3 4 5টা আছে, ঠিক আছে। 5টার ক্ষেত্রে যদি দেখেন সে এখানে একটিও টাচ করে নাই তাহলে তাকে শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে কোডিং করবেন 9। যদি দেখেন সবগুলি টাচ করছে কিন্তু সবগুলি ভুল তাহলে তাকে শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে কোডিং করবেন 0। যদি দেখেন যে একটা পারছে আর বাকিগুলো পারে নাই তাহলে দিবেন চলতি মানের নিচে। যদি দেখেন 2টা পারছে তাহলে চলতি মান দিবেন। যদি দেখেন 4টা পারছে তাহলে তাকে উত্তম দিবেন। আর যদি সবগুলি সে পারে তাহলে তাকে অতি উত্তম 4 কোডিং করবেন। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমার শিক্ষার্থী এখান থেকে 3টা পারছে। যদি 3টা পারে তাহলে তাকে আমি চলতি মান দিব। তো চলতি মানের কোডিং হলো 2। তো আমি শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে তাকে 2 দিয়ে দিলাম। তারপরে সাবলীলতা, বোধগম্যতা এবং অনুসিদ্ধান্ত এই তিনোটা আমি একসাথে বেজলাইন টুলস থেকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরের ক্ষেত্রে দেখেন যদি কোনো শিক্ষার্থী এটা সাবলীলভাবে পড়তে পারে সেক্ষেত্রে শিক্ষক স্টপওয়াচ ঘড়ি ব্যবহার করবেন এবং 1.1 থেকে 1.5 নম্বর শব্দের সংখ্যা লিপিবদ্ধ করবেন। যেমন 1.1 হলো 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে 1 মিনিটে। এই জন্য স্টপওয়াচ অথবা হাতের ঘড়ি দিয়েও আপনি এটা কাউন্ট করতে পারেন। স্টপওয়াচ যদি না থাকে অ্যাপস আছে, স্টপওয়াচ অ্যাপ, এটা মোবাইলে ডাউনলোড দিয়ে আপনি 1 মিনিটে কাউন্ট করতে পারেন। হ্যাঁ, তারপরে 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে দেখেন এখানে ছিল সঠিকভাবে আর এখানে শুধু পড়তে পেরেছে। 1.3 আছে পুরো অনুচ্ছেদটির মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। আপনি কিন্তু খাতায় টালি চিহ্ন ব্যবহার করে অন্য খাতায় শিক্ষার্থীরা তো যে উত্তরগুলি আছে এই টুলসেই লিখবে, আর আপনি কাউন্ট করার জন্য অন্য আরেকটি সাদা কাগজ ব্যবহার করতে পারেন। তারপরে অনুচ্ছেদের উপর করা প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তারপরে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন। এখানে যেগুলি পারছে না আপনি শিক্ষার্থীর রোল রং দিয়ে ওই সাদা কাগজে লিপিবদ্ধ করবেন, পরবর্তীতে কিন্তু এগুলি ফিডব্যাক দিবেন। আচ্ছা, এখন যখন আপনি সাবলীলতার ক্ষেত্রে তাকে কোডিং করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কি সে একবারেই পারে নাই, নাকি পারছে ভুল, নাকি চলতি মানের নিচে, নাকি চলতি মান, নাকি উত্তম, নাকি অতি উত্তম। সেই ক্ষেত্রে আপনি এখানে কোডিং করবেন। তো এইগুলো সাবলীলতা। বোধগম্যতা দেখেন এখানে সবশেষে এই যে বেগম রোকেয়া এটার মধ্যে আছে যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম। মেয়েরা ঘরের বাইরে বের হতো না কেন, এখানে কিন্তু আছে। যদি সে ভালো লিখতে পারে তাহলে তো আপনি তাকে কোডিং করবেন বোধগম্যতার মধ্যে, হ্যাঁ, অতি উত্তম হিসাবে। এভাবে আপনি এটার উত্তরগুলোর মাধ্যমে তার বোধগম্যতার কোডিংগুলি করতে পারবেন। যদি একবারেই না পারে তাহলে তো দিবেন কি 9। যদি উত্তরগুলি দেয় কিন্তু সবগুলি ভুল তাহলে দিবেন 0। মোটামুটির চেয়ে নিচে হলে চলতি মানের নিচে 1 দিবেন, মোটামুটি হলে চলতি মান দিবেন, এই হিসাবে কোডিং করবেন 2। মোটামুটির উপরে হলে উত্তম দিবেন, সেই ক্ষেত্রে দিবেন 3, আর সবগুলি হলে দিবেন অতি উত্তম, কোডিং করবেন 4। এটা হলো তার বোধগম্যতার ক্ষেত্রে। তারপরে দেখেন এখানে আছে অনুসিদ্ধান্ত। তোমার পরিবার সম্পর্কে লেখো। সে যদি তার পরিবার সম্পর্কে একটিও না লিখতে পারে তাহলে তাকে কোডিং করবেন 9। সে তার পরিবার সম্পর্কে লিখেছে কিন্তু সবই ভুল তাহলে দিবেন 0। মোটামুটির চেয়ে কম হলে চলতি মানের নিচে দিবেন, মোটামুটি হলে চলতি মান দিবেন, মোটামুটির চেয়ে একটু ভালো হলে অনুসিদ্ধান্তে তাকে উত্তম দিবেন, আর সম্পূর্ণ ঠিক হলে অনুসিদ্ধান্তের ঘরে তাকে 4 দিবেন। তো এখন আমরা এগুলি কোডিং করে ফেলি। তো সাবলীলতা, আমার শিক্ষার্থী যে পড়েছে তার ধ্বনিগত বা তার উচ্চারণগত কিছু সমস্যা আছে, সাবলীলভাবে পড়তে পারলেও সে চলতি মানের পড়েছে, এই জন্য আমি 2 দিব। বোধগম্যতা, যেহেতু সে সাবলীলভাবে পড়তে পারে না তাই ভালো করে বুঝতেও পারে নাই, সে চলতি মানের 2। অনুসিদ্ধান্ত এটাও সে পাইছে 2। এখন আমি বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রে যে সপ্তশের মধ্যে এখানে 3টা আছে, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি এবং সমান্তরাল। এটা লেখার ক্ষেত্রে গতকালকে 3য় শ্রেণীর বাংলা বিষয় যেভাবে বলেছি সেভাবেই, যেমন শিক্ষার্থী যে তার পরিবার সম্পর্কে লিখবে তখন লেখাগুলির সঠিক প্রবাহ ঠিক আছে কিনা,
হ্যাঁ, সেদিকে খেয়াল রেখে আপনি এখানে কোডিং করবেন। তো আমার শিক্ষার্থী যে লিখেছে তার সঠিক প্রবাহ উত্তম দিলাম। সঠিক আকৃতি মানে লেখাগুলোর সাইজ যদি একই আকৃতির না, একটা ছোট একটা বড় হয়েছে, সেক্ষেত্রে আমি তাকে চলতি মানের দিলাম সমান্তরাল, অর্থাৎ উপরের লাইনের সাথে নিচের লাইনের যে রেখাটা, হ্যাঁ, সেই রেখাটা সমান্তরাল না, কারণ এক লাইন চলে গেছে উপরে, দ্বিতীয় লাইন চলে গেছে নিচে, আঁকা বাঁকা হয়েছে। এই জন্য তাকে আমি কোডিং করলাম 1। মাত্রা ও বানান, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এগুলিতে একটু সমস্যা আছে, বানানেও একটু সমস্যা আছে, এই জন্য আমি দিলাম তাকে 1। বিরাম চিহ্ন, আচ্ছা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমরা বেজলাইন টুলসের যে অপশনটা দেখব এটা একটু দেখাই। যেমন কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে সে যদি সঠিক দিতে পারে এখান থেকে তাকে কাউন্ট করবেন। আরেকটা হলো সে যখন ওই যে তোমার পরিবার সম্পর্কে লিখবে, এখানে দেখবেন দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, হ্যাঁ, কোলন, কোলন ড্যাশ, এগুলি সঠিকভাবে সে ব্যবহার করতে পারছে কিনা তার উপর ভিত্তি করে আপনি বিরাম চিহ্নর ক্ষেত্রে কোডিং করবেন। তারপরেটা আমি বলে ফেলি এখানে ব্যাকরণ জ্ঞান। ব্যাকরণ জ্ঞানটা হলো দেখেন কোনটি সঠিক বাক্য। উচিত অসহায় করা ব্যক্তিকে সাহায্য, অসহায় করা ব্যক্তিকে সাহায্য উচিত, সাহায্য অসহায় ব্যক্তিকে করা উচিত, অসহায় ব্যক্তিকে সাহায্য করা উচিত। আচ্ছা, আমরা জানি যে এটা সঠিক, তাই না? কোনো শিক্ষার্থী যদি এটা দেয় তাহলে কিন্তু এটার ব্যাকরণগত দিক দিয়ে ঠিক নেই, তার মানে তার ব্যাকরণগত দিক দিয়ে দুর্বল আছে। এরকম ভাবে এখানে তো আরো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর যদি আপনি নেন তখন তার উত্তর বলার ভঙ্গি দেখেও বুঝতে পারবেন তার ব্যাকরণগত দিক ঠিক নাকি ভুল আছে। তো এভাবে আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে তাকে কোডিং করে ফেলবেন। তো এই হিসাবে আমি তাকে কোডিং করতেছি। বিরাম চিহ্নর ক্ষেত্রে সে চলতি মানের, আর ব্যাকরণগত দিক দিয়েও চলতি মানের। তো আমি এখানে একটি ছাত্রের কোডিং করলাম, পরবর্তীতে আমি সবগুলি ছাত্রের কোডিংই করব। সবগুলিকে যদি আমি দেখাই তাহলে তো একটা ভিডিও 24 ঘন্টার উপরে লাগবে, তাই না? তো আমি একটা যেভাবে দেখাইলাম এখান থেকে আশা করি আপনারা আইডিয়া নিয়ে বাকি শিক্ষার্থীর কোডিংও করে ফেলতে পারবেন। তো এভাবে আপনারা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।